প্রিয় এসএসসি 26 ব্যাচ, আজকে তোমাদের সুপার সাজেশন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য অ্যানালাইসিস করে সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষার জন্য সুপার একটি সাজেশন তৈরি করা হয়েছে, যেখানে 17টি প্রশ্ন পড়লেই তুমি রসায়নে বাজিমাত করতে পারবা। এখানে জাস্ট 17টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই 17টা কোয়েশ্চেনের উপরে তুমি যদি দক্ষতা অর্জন করো, তুমি যদি প্র্যাকটিস করো, তুমি যদি রিভাইজ করো এবং বারবার রিভাইজ করো, তুমি পরীক্ষায় জাস্ট ঝাঁঝরা করে ফেলতে পারবা। কারণ এটা টোটালি হচ্ছে অ্যানালাইসিস করে করা হয়েছে। সেই অ্যানালাইসিসের প্রুফও আমরা সামনে দেখাবো। চলো আগে আমরা দেখি যে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলি আমাদের পড়তে হবে এবং হচ্ছে ওই প্রশ্নগুলি কেন পড়তে হবে, এই প্রশ্নগুলির গুরুত্ব কতটুকু, পরীক্ষায় কিভাবে আসবে এবং তোমাদের করণীয় কি। আমি আছি তোমাদের প্রলয় ভাইয়া। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা যে এই সাজেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করি। দেখো, আমরা প্রথমে আসলাম তৃতীয় অধ্যায়। আচ্ছা, এর আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে 6টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় আছে? 6টা অধ্যায়। 6টা অধ্যায়ের মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে তৃতীয় অধ্যায়। প্রথমটা হচ্ছে তৃতীয় অধ্যায় তোমাদের আছে হচ্ছে তোমাদের ষষ্ঠ, তৃতীয়, চতুর্থ আছে হচ্ছে পঞ্চম, পঞ্চম আছে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তারপরে আছে হচ্ছে তোমার এই যে এখানে 4টা অধ্যায়, তারপরে আছে হচ্ছে তোমার সপ্তম অধ্যায়, তারপরে আছে হচ্ছে 11তম অধ্যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো ভালোভাবে। তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ থাকে, তুমি যদি চিন্তা করতেছো যে না আমি টেস্ট পরীক্ষায় ভালো করব না, আমার টেস্টে আমার কনফিডেন্স লেভেল খুবই লো, তার জন্য হচ্ছে আমি এই 6টা অধ্যায় আগে লিখে নিলাম। তোমার প্রথম কাজ হবে চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের একটা পার্ট। কোন পার্ট আমরা সামনে আলোচনা করব, এবং অবশ্যই সপ্তম অধ্যায়ের 2টা পার্ট এবং 11তম অধ্যায় পুরাটা। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, এই 4টা অধ্যায়ের উপরে তোমাকে তুখোড় দক্ষতা নিতে হবে। তারপরেও যদি তুমি ভাবো আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরই বেস্ট একটা প্রিপারেশন নিতে চাই, তার জন্য আমাদের যে অ্যানালাইসিস ক্লাসটা হবে এখন, সাজেশনমূলক ক্লাসটা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। হ্যাঁ, নোট কিন্তু অবশ্যই করতে হবে এবং সেই নোট অনুযায়ী তোমাকে রিভাইজ করতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো তৃতীয় অধ্যায়ে কি কি আছে। তৃতীয় অধ্যায়ে প্রথমেই আছে হচ্ছে আমরা পরমাণু মডেলের বিস্তারিত। তো পরমাণু মডেলের বিস্তারিত জিনিসটা আসলে কি? এখানে তোমাদের 2টা পরমাণু মডেল আছে। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এখানে আছে রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য, আছে সীমাবদ্ধতা, আছে বোর পরমাণু মডেলের স্বীকার্য, সীমাবদ্ধতা এবং সাফল্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পরীক্ষার প্রশ্নটা হয় ঘ নাম্বারে দেয় যে কোনো একটা মডেল লেখো, আর ঘ নাম্বারে দেয় হচ্ছে 2টা মডেল থেকে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য। এবং এই 2টা মডেলের মধ্যে একটা গাণিতিক আলোচনা আছে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়, যেটা দিয়ে তোমার ঘ নাম্বারে আবার অনেক সময় ম্যাথ আসে। তার মানে আমরা জানতে পারলাম যে কোয়েশ্চেন 1 হচ্ছে পরমাণু মডেলের বিস্তারিত আমাকে পড়তে হবে। তারপরে কোয়েশ্চেন 2 যেটা পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এটা তো তোমরা জানোই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয় এবং ইলেকট্রন বিন্যাসের গুরুত্ব যে কতটুকু, এটা কিন্তু আমি আমাদের পেইড বেসে মানে তুখোড় আলোচনা করেছি। ইলেকট্রন বিন্যাসের অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বেসিক টু প্রো লেভেল পর্যন্ত আমাদের যে পেইড বেসটা চলতেছে, সেই পেইড বেসে আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা ক্লাসে সৃজনশীল পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের পেইড বেসে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো কোয়েশ্চেন 3 পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তার মানে আমরা তৃতীয় অধ্যায় থেকে টোটাল প্রশ্ন পাইলাম হচ্ছে 3টা। কয়টা পাইলাম? 3টা প্রশ্ন পাইলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়। তাহলে চতুর্থ অধ্যায় হচ্ছে কি? কোয়েশ্চেন 1 যে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তার মানে একটা ইলেকট্রন, এই প্রশ্নটা বেশি গ নাম্বারে আসে। কোন নাম্বারে আসে? গ নাম্বারে। এখান থেকে প্রশ্নের টাইপটা হচ্ছে এরকম যে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকে বক্স আকারে, এখানে নাম লেখা থাকে কিউ, পি, আর, এস, এর নিচে হচ্ছে বিভিন্ন পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে এবং গ নাম্বারের প্রশ্নটা বলে যে কিউ অথবা এ এর গ্রুপ অথবা
পর্যায় নির্ণয় করো, যেটা আমরা আমাদের পেইড গ্রুপে খুবই ক্লিয়ার করে আলোচনা করেছিলে। সবাই পারে এই প্রশ্নগুলি, তারা পারবে এবং তোমাদের পরীক্ষায় হিউজ পরিমাণে এই প্রশ্নটা আসে। ইভেন এটা শুধু যে রিটেনে গ নাম্বারে আসে বিষয়টা এরকম না, এমসিকিউতেও এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউতেও এখান থেকে প্রশ্ন দেয়। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আকৃতি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি। এর মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই তিনটা, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি মাত্র 3টা প্রশ্ন দিচ্ছেন, মাত্র 2টা প্রশ্ন দিচ্ছেন, 4টা প্রশ্ন দিচ্ছেন, এইটার ভিত্তিটা কি? এইটার ম্যাজিকটা সামনে আছে যে আমি কিভাবে অ্যানালাইসিস করেছি। তুমি চিন্তাও করতে পারবা না যে গুলি মিস আছে, এই প্রশ্নগুলি আসা মিস নাই। শুধু তোমার কাজ হচ্ছে রিভিশন দেওয়া, কনসেপ্টগুলি ক্লিয়ার করা। আর কনসেপ্ট ক্লিয়ার করতে হলে তোমাকে অবশ্যই আমাদের যে পেইড গ্রুপটা আছে ওইখানে প্রত্যেকটা ক্লাস সাজিয়ে দেওয়া হয়েছে, অধ্যায় বেসিস, টপিক বেসিস, সৃজনশীল আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা টপিকে লাইন টু লাইন আলোচনা করা হয়েছে, প্রশ্নটা কিভাবে আসে এটা নিয়েও আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে দেখো পঞ্চম অধ্যায়। তাহলে এখান থেকে আমরা কয়টা প্রশ্ন পাইলাম? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে টোটাল 2টা প্রশ্ন। এখান থেকে কয়টা প্রশ্ন পাইলাম? মাত্র দেখো 2টা প্রশ্ন পড়লেই তোমার অধ্যায়টা কভার হয়ে যাচ্ছে। তারপরে দেখো পঞ্চম অধ্যায়। তাহলে পঞ্চম অধ্যায়ের বিষয়টা কি? নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্নটা ওই রকম করে যে হচ্ছে বিক্রিয়া না করার কারণ ব্যাখ্যা করো, অষ্টক পূর্ণতার ব্যাখ্যা করো, দ্বিত্ব নিয়মটা ব্যাখ্যা করো, এটা এর ভিতরেই ঢুকে যায়। ঠিক আছে, তারপরে দেখো রাসায়নিক বন্ধন গঠনের কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। মানে তোমার হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এগুলি কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে তারা ইলেকট্রন শেয়ার করছে, কিভাবে ইলেকট্রন ত্যাগ করছে, কিভাবে একজন আরেকজনকে ইলেকট্রন দিচ্ছে, এগুলি নিয়ে তোমাকে তুখোর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখানে কনসেপ্ট ক্লিয়ার ছাড়া তুমি উদ্দীপক কোনোভাবেই ধরতে পারবা না। কেমন? এখান থেকে আমরা তাহলে কয়টা প্রশ্ন সিলেক্ট করেছি। এবং এখানে আমি আরেকটা কথা তোমাকে বলে দিই, অবশ্যই তুমি আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, এই 2টা জিনিস, মানে আয়নিক বন্ধন ও এর বৈশিষ্ট্য, সমযোজী বন্ধন এবং এর বৈশিষ্ট্য, এই 2টা জিনিস হচ্ছে এইটার ভিতরে ঢুকে গেছে। রাসায়নিক বন্ধন গঠনের কারণ অবশ্যই পরে পরীক্ষার হলে যাইতে হবে, তা নাহলে তুমি বিপদে পড়বা। তুমি এমসিকিউ সলভ করার সময় তুমি বিপদে পড়বা। তার মানে এখান থেকে আমরা কয়টা প্রশ্ন নিলাম? এখান থেকে নিলাম হচ্ছে টোটাল আমরা 2টা প্রশ্ন। মাত্র এত বড় অধ্যায় থেকে আমরা 2টা প্রশ্ন নিয়ে আসছি। এই 2টা পড়লে তোমার এই অধ্যায় কভার, মানে সৃজনশীল কভার। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায়। তারপরে কততম অধ্যায়? তারপরে হচ্ছে আমরা যাচ্ছি ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়ের বিষয়টা কি হলো দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মোল এবং মোলার আয়তন নির্ণয়, মানে হচ্ছে এন আর একটা হচ্ছে কি ভি। আমরা একটা সূত্র শিখিয়ে দিছি যে এটা দিয়ে তুমি সিকিউ সলভ করতে পারবা, এমসিকিউ সলভ করতে পারবা। এবং প্রশ্নটা পরীক্ষায় আসে হচ্ছে যে এইটা খুব নর্মালি আসে। তোমার যদি 2টা সূত্র জানা থাকে তুমি খুব সহজে হচ্ছে প্রশ্নটা ধরে ফেলতে পারবা, কিন্তু সূত্রটা বেলায় ক্লিয়ার হইতে হবে। সূত্রের ভিতরে কোনো কনফিউজড অপশন রাখা যাবে না। তারপরে দেখো খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এই জায়গাটা হচ্ছে তোমার গতেও আসে, আবার ঘতেও আসে, ইভেন এমসিকিউতেও আসে। দেখো আমি কিন্তু সব বলে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে টপিকগুলি ক্লিয়ার করে নেওয়া। ঠিক আছে, তারপরে দেখো শতকরা সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। এইটা যে কত ইম্পর্টেন্ট এবং কত জায়গায় তোমাকে যেটা ফেস করতে হবে, শুধু এখন না, তোমাকে ইন্টারমিডিয়েটেও এটার উপরে আলোচনা আছে, ইন্টারমিডিয়েটও আছে। তার মানে এই বেসিক যদি তোমার এখন শক্ত না থাকে, ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে বিপদে পড়বা। ঠিক আছে, তারপরে আসো সপ্তম অধ্যায়। তারপরে কি? সপ্তম অধ্যায়। এখান থেকে তাহলে আমরা কয়টা প্রশ্ন সিলেক্ট করলাম? আমরা 2টা প্রশ্ন সিলেক্ট করতেছি। তোমার মনে প্রশ্ন আসতে পারে মাত্র 2টা, 1টা, 3টা। বললাম না সামনেই ম্যাজিকটা আছে, কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে। তারপরে দেখো এখানে আছে লা শাতেলিয়ারের নীতিটি ব্যাখ্যা করো। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং খুবই সহজ একটা টপিক। আমাদের পেইড বেস এইটাকে কত সুন্দরভাবে বোঝানো হয়েছে, আমরা বইয়ের বাইরে নিয়ে আসছি। যে তুমি যদি বই থেকে পড়ে যাও, তুমি পরীক্ষার হলে প্রশ্নটা ধরতে পারবা যে লা শাতেলিয়ারের নীতি আছে, যেহেতু প্রশ্নে আইডেন্টিফিকেশন করে দেওয়া হয় তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব বা ঘনমাত্রার প্রভাব আলোচনা করো, এটা আইডেন্টিফিকেশন করা হয়। বাট আনফর্চুনেটলি তুমি যদি খেয়াল করো যে হচ্ছে আইডেন্টিফিকেশন করা সত্ত্বেও পরীক্ষার হলে তোমার মাথায় প্রশ্নটা আনসার কিভাবে লিখবা তা
উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, চাপের মানে মোল সংখ্যা যেদিকে কম থাকবে বিক্রিয়ার কি প্রভাব পড়বে, মোল সংখ্যা যেদিকে বেশি থাকবে ওইদিকে বিক্রিয়ার কি প্রভাব পড়বে, ইভেন যদি মোল সংখ্যা দুই পাশে সমান হয় তাহলে বিক্রিয়ার কি প্রভাব পড়বে, এইটা তোমার মাথায় আসে না। এটা ছোট্ট একটা ট্রিক্স যদি তুমি ফলো করতে পারো তোমার লাস্ট সাথে লেয়ারের নীতি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমরা আমাদের পেইড বেসে আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে দেখো জারণোদ্ধ বিক্রিয়া, বিজারণোদ্ধ বিক্রিয়া, খুবই ইম্পর্ট্যান্ট একটা, এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো জারণ বিজারণ একটি যুগোৎপদ ঘটনা এবং হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, এইটা গ নাম্বারে যে কতবার আসছে তুমি চিন্তা করতে পারবা না, যে জারণ সংখ্যা নির্ণয় করো। ইভেন এমসিকিউ তো আসছে, হিউজ আসছে। দেখো আমি একটা ট্রিক্স দেখে এগুলি আমি আলোচনা করেছি। দেখো এই যে যেমন আমি যদি তোমাকে বলি সালফিউরিক অ্যাসিডের মধ্যে বলছে সালফারের জারণ মান নির্ণয় করো, কোনটা বলছে, যে সালফারের জারণ মান নির্ণয় করো। আমি দেখো জারণ মান না করে বলে দিছি হচ্ছে কি +6। এখন তুমি চিন্তা করো এইটা যদি এমসিকিউতে আসে, অনেকে এটাকে x ধরবে, 2 গুণ করবে, যোগ করবে, 1 যোগ করবে, ক্যালকুলেটারে চাপবে, তারপরে হচ্ছে ও 6 লিখবে। কিন্তু তুমি এটা কি করে ফেলতে পারবা, তুমি এটা সর্বোচ্চ 2 সেকেন্ড মানে হচ্ছে তোমার গুল্লাটা ফিল আপ করতে যতক্ষণ লাগে। হ্যাঁ, এবং এমসিকিউর এমসিকিউটা কেন শিখতে হয় জানো, এটা দিয়ে কিন্তু তোমার গ নাম্বারে যদি এই প্রশ্নটা আসে তুমি শুদ্ধি পরীক্ষা করতে পারবা যে তোমার হয়েছে কি না হয়েছে। যেমন আমি যদি বলি 4 দোকানে 8, এখানে আছে 2, 8-এর 2 বাদ দিলে 6 থাকে, তার মানে সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা হচ্ছে +6। শেষ। ওকে, তারপরে দেখো আমরা কি পড়ব, যে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার নির্ণয় করো, কোনটা, বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ওকে, এখন দেখো 11 অধ্যায়, তাহলে আমরা এখান থেকে কয়টা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা টোটাল প্রশ্ন হচ্ছে 5টা। এবার বুঝছো অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ, এখান থেকে টোটাল প্রশ্ন কয়টা, এখান থেকে টোটাল প্রশ্ন হচ্ছে 5টা। এখন আসো হচ্ছে 11 অধ্যায়, খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা খুবই ভয় পাও, অথচ আমরা 11 অধ্যায়টা এত ইন্টারেস্টিংভাবে আলোচনা করেছি, মানে ও নিজে থেকে বিক্রিয়া করতে পারবে, কিভাবে বিক্রিয়াটা করবে, প্রভাবক কি থাকলে কি আনসার হবে, তাপমাত্রা কত থাকলে কি আনসার হবে, এবং কিভাবে পানি বের করবে, কিভাবে কার্বন ডাইঅক্সাইড বের করবে, কিভাবে প্লাস মাইনাসকে অ্যাডজাস্ট করে বিক্রিয়াটা সম্পূর্ণ করবে, সব শিখিয়ে দেওয়া হয়েছে। মানে একবারে টু দ্য পয়েন্টে শেখানো হয়েছে। দেখো অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও, এখান থেকে টোটাল প্রশ্ন হচ্ছে আমাদের 3টা, কয়টা, 3টা, টোটাল প্রশ্ন হচ্ছে 3টা। অসম্পৃক্ততার পরীক্ষার আলোচনা কি, একটা হচ্ছে বেয়ারের আলোচনা, বেয়ার দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে ব্রুমিন পানি পরীক্ষা, এই দুইটা তোমার খুব আসে অসম্পৃক্ততার পরীক্ষাটা। তারপর হচ্ছে অ্যাসিড, অ্যালকোহল এবং অ্যালডিহাইড প্রস্তুতি, এইটা তুমি একটা লাইন মনে রাখলে হয়, যে কি তুমি যদি অ্যালকোহলকে যদি তুমি জারণ করো তুমি পাবা হচ্ছে অ্যাসিড, কি পাবা, অ্যালকোহলকে জারণ করলে তুমি পাবা হচ্ছে অ্যালডিহাইড, আর তুমি যদি অ্যালডিহাইডকে যদি জারণ করো তাহলে পাবা হচ্ছে অ্যাসিড। এই কথাটা তুমি যদি মনে রাখতে পারো তোমার অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে, এবং পরীক্ষায় এভাবে আসে। তোমাকে বুঝতে হয় যে তারা কি চাচ্ছে, আমি কি প্রভাবক দেখলে বুঝবো যে এটার আনসার কি হবে, কেমন। তারপরে দেখো পলিমারের বিস্তারিত অবশ্যই পড়তে হবে। তার মানে এখান থেকে আমরা টোটাল প্রশ্ন সিলেক্ট করলাম হচ্ছে 3টা, কয়টা সিলেক্ট করলাম, 3টা। দেখো যেই চ্যাপ্টারকে দেখে তুমি ভয় পাও, শুধু পড়ানোর কৌশল এবং পড়ার কৌশল এবং নোট করার কৌশল না জানার কারণে তোমার হাতে 10টা মার্ক এবং 2 থেকে 3টা এমসিকিউ, টোটাল 13 মার্ক তোমার হাত থেকে ছুটে যায়, শুধু ভয়ে, আর কিচ্ছু না, শুধু ভয়ে। আচ্ছা, তারপরে দেখো এখন তুমি টোটাল চিন্তা করো যে আমাদের এই যে কয়টা প্রশ্ন, মাত্র তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে 3টা প্রশ্ন, আর পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে 2টা প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে কয়টা প্রশ্ন, 3টা প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন, 5টা প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে 2টা প্রশ্ন, 7টা প্রশ্ন, এবং হচ্ছে এখান থেকে হচ্ছে 5টা প্রশ্ন, সপ্তম অধ্যায় থেকে 5টা প্রশ্ন, 11তম অধ্যায় থেকে হচ্ছে 3টা প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন তুমি পড়তে পারবা না, এটা কোনো কথা হলো? তুমি টেস্ট পরীক্ষা দিতে চাচ্ছ সামনে, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, প্রশ্নটা হয় কিভাবে, সৃজনশীলটা আসে কিভাবে। এই দক্ষতা তুমি যদি অর্জন করতে না পারো, তুমি টেস্টেও তোমাকে প্রবলেম ফেস করতে হবে, এসএসসিতেও প্রবলেম ফেস করতে হবে, ইন্টারে তো আরও বেশি করতে হবে।
তো কাজেই আমি প্রত্যেকটা অধ্যায় আমাদের পেইড বেসে এরকম ভেঙে ভেঙে আলোচনা করেছি যে এইটা দেখলে এইটা বুঝবা, এইটা দেখলে এইটা বুঝবা, সৃজনশীলটা এইভাবে আসে, উদ্দীপকটা এইভাবে আসে, তুমি খাতায় কিভাবে সৃজনশীলটা লিখবা ওইটা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই মানে আপনি এই অধ্যায়গুলি থেকে মাত্র 3টা প্রশ্ন দিয়েছেন, মাত্র 5টা প্রশ্ন দিয়েছেন, 2টা প্রশ্ন দিয়েছেন, 1টা প্রশ্ন দিয়েছেন, এগুলি আপনি কিসের উপর ভিত্তি করে দিয়েছেন? চলো দেখি। এই যে তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়টা তুমি খেয়াল করো যে এই যে পরমাণুর মডেলটা ক্লাসবেল এখানে একটা অ্যানালাইসিস করেছে। দেখো এই যে তোমার মাইমেসিং বোর্ডে এই যে পরমাণু মডেলের বিস্তারিতটা কিভাবে প্রশ্নগুলি এসেছে পরীক্ষায় ওইগুলি এবং আসে এবং আসবে ওইগুলি আমি প্রথমেই আলোচনা করেছি। এখন শুধু অ্যানালাইসিসটা দেখো। এইটা অ্যানালাইসিস করার ঘটনা হচ্ছে তোমার যেন কনফিডেন্টটা বৃদ্ধি পায় যে হ্যাঁ আমি যা পড়ছি ওইটা পরীক্ষায় আসতেছে, আমাকে শিখতে হবে, আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। এখন হচ্ছে ভালো রেজাল্ট করার সময় তার জন্য তোমার সুবিধার্থে ক্লাসবেলে মানে আলোচনাটা করতেছে যে তুমি দেখে বুঝতে পারো হ্যাঁ আমি যা পড়তেছি ঠিক পড়তেছি কেন, এই যে এটা হচ্ছে তার প্রমাণ। চলো আমরা দেখি মাইমেসিং বোর্ড। দেখো 2024 সালে এখান থেকে প্রশ্ন আসছে, তারা আবার 22 সালেও এখান থেকে প্রশ্ন করছে, আবার টানা 2 বছর করছে, 22-এও করছে আবার 21-এও করছে। তুমি রাজশাহী বোর্ডে দেখো 23-এ এই ডাবল ডাবল লেখার অর্থ কি, মানে এই টপিকটা থেকে গতে আসছে ঘতেও আসছে, ঠিক আছে। তারপর সিলেট বোর্ডে দেখো এই যে 24-24, তার মানে কি গতেও আসছে ঘতেও আসছে। কুমিল্লা বোর্ডে 22-22 এখান থেকে হয় গতে প্রশ্ন হয়েছে নয় ঘতে প্রশ্ন হয়েছে, কিন্তু তুমি খেয়াল করো 21-এ 2বার আসছে, তার মানে গতেও আসছে ঘতেও আসছে। ঢাকা বোর্ড কি করছে, টানা প্রশ্ন করছে, মানে গতেও দিছে ঘতেও দিছে। যশোর বোর্ডও সেম কাজ করছে, ঠিক আছে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যানালাইসিসটা খেয়াল করো যে কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যানালাইসিসটা কি হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 2 এ হচ্ছে বলছে তারা এই যে মাইমেসিং বোর্ডে 24-এ আসছে 21-এ আসছে, ঢাকা বোর্ডে দেখো 22-এ আসছে 21-এ আসছে, ইভেন চট্টগ্রাম বোর্ড তুমি খেয়াল করো দিনাজপুর বোর্ডে কিন্তু এই প্রশ্নটা একটা আপডেট প্রশ্ন 25-এ আসছে, খেয়াল করেছো। এবং তুমি গণো দেখবা অনেকবার করে আসতেছে, 17 বার 15 বার 70 বার 36 বার এরকম করে প্রশ্নগুলি কোনো না কোনোভাবে ঘুরে আসতেছে। তারপর আমরা যে কোয়েশ্চেন নাম্বার 3টা, কেন কোয়েশ্চেন নাম্বার 3 সিলেক্ট করা হয়েছে খেয়াল করো যে মাইমেসিং বোর্ডে এটা হচ্ছে 21-এ, ঠিক আছে। ঢাবি এই যে ঢাকা বোর্ডে আসছে 25-এ আসছে 22-এ আসছে 21-এ আসছে। দিনাজপুর বোর্ডে 23, 22, 21 দেখছো সিরিয়ালে আসতেছে, 1 বছর গ্যাপ দিয়ে আসতেছে। তার মানে তোমার টেস্ট পরীক্ষার প্রশ্নগুলি যারা করে এরা কিন্তু এই জিনিসগুলিকেই তারা অ্যাকসেপ্ট করে যে কোন জিনিসগুলি পরীক্ষায় বেশি বেশি আসতেছে এবং কমন টপিক। তোমাকে ফেল করানোর জন্য স্যারেরা প্রশ্ন করে না, তোমার টেস্ট পরীক্ষা হচ্ছে তোমার সতর্কতামূলক পরীক্ষা যে তুমি ঠিক হয়ে যাও। তুমি যদি এখনও যদি হেলাফেলা করে পড়াশোনা করো তোমার সামনে রেডিমেড দিয়ে দেওয়া হয়েছে যে কত কত জায়গাতে আসছে। তারপরে চলো আমরা দেখি চতুর্থ অধ্যায়টা আমরা দেখব। দেখো ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, প্রত্যেকটা বোর্ডে টানা আসছে। এই যে দেখো 24-এ আসছে মাইমেসিং বোর্ডে, 25-24, রাজশাহী বোর্ডে 25-23, বরিশাল বোর্ডে 25-23, সিলেট বোর্ড আসছে কত 25, 23, 22 টানা আসছে প্রশ্নগুলি। দিনাজপুর বোর্ডে দেখো 22, 21, 19, 16 সিরিয়ালে আসছে, মানে প্রত্যেক বোর্ডে ঘুরে পেছে এই জায়গা থেকেই প্রশ্নগুলি আসতেছে। এখন দেখো তোমার কনফিডেন্স লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়তেছে যে হ্যাঁ আসলেই তো জিনিসটা তো এইভাবেই আসতেছে। ঠিক একইভাবে তোমার কনসেপ্টের কনফিডেন্স লেভেলটাও বাড়াইতে হবে যে হ্যাঁ এগুলিতে তো আমার কনসেপ্ট ক্লিয়ার, এখনও সময় আছে নিজেকে শুধরানোর। প্রত্যেকটা কনসেপ্ট একবারে ক্লিয়ার হইতে হবে, প্রশ্ন কিভাবে আসে পরীক্ষায়, আমি লিখবো কিভাবে, প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার হইতে হবে। আর এগুলি আমরা আমাদের পেইড বেসে প্রত্যেকটা জিনিস আলোচনা করেছি, একবারে টু দ্য পয়েন্টে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। তারপরে দেখো ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এই প্রশ্নটা ভাই কত ইম্পর্ট্যান্ট তুমি চিন্তাও করতে পারবা না, ইভেন ইন্টারমিডিয়েটও এটার উপরে আলোচনা আছে। কেমন প্রশ্নটা যে কত ইম্পর্টেন্ট তুমি চিন্তা করতে পারবা না। দেখো ঢাকা বোর্ডে এটা 22-এ আসছে, চট্টগ্রাম বোর্ডে 21-এ আসছে, বরিশাল বোর্ডে 22-এ আসছে। দেখো আসার পরিমাণটা কম, বাট এই প্রশ্ন তোমাকে জানতে হবে অন্যান্য জায়গাগুলি ক্লিয়ার করার জন্য।
এই প্রশ্নটা তোমাকে জানতে হবে কি অন্যান্য জায়গাগুলি ক্লিয়ার করার জন্য। অন্যান্য জায়গায় ক্লিয়ার করতে চাইলে তোমার এই প্রশ্নের উপর দক্ষতা নিতেই হবে, আর কোনো অপশন নাই। তারপরে দেখো বলছে, আমরা যদি যাই চতুর্থ অধ্যায় আমরা শেষ করার পরে, এখানে দেখো কি জিনিস আছে, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন 2, এটা হচ্ছে কি কোয়েশ্চেন 1। আমরা কোয়েশ্চেন 2টা দেখবো। এই যে আকৃতি, আয়নীকরণ শক্তি, আমি ওইখানে বলেছিলাম যে এই যে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তিনটা জিনিস পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এবং এই তিনটার মধ্যে কিন্তু দুইটার ব্যতিক্রম আছে। এইটা আবার ইদানিং তোমাদের প্রশ্ন দিচ্ছে তারা, দুইটা ব্যতিক্রম আছে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এই জায়গাগুলি ব্যতিক্রম আছে। এগুলির আলোচনা আমরা আমাদের ক্লাসে করেছি। তারপরে দেখো ঢাকা বোর্ডে 23-এও আসছে, 20-এও আসছে, যশোর বোর্ডে 23-এও আসছে, 22-এও আসছে। ইভেন তুমি খেয়াল করো প্রত্যেকটা বোর্ডে, সিলেট বোর্ড 23, 25, 22, 21, চট্টগ্রাম বোর্ড 22, 20, 24, বরিশাল বোর্ড, সিরিয়ালে আসতেছে প্রশ্নগুলি। খেয়াল করেছো, সিরিয়ালে প্রশ্নগুলি দিচ্ছে, এবং সম্মিলিত বোর্ড 2018-তে এই প্রশ্নগুলি এসেছে। এখন দেখো তোমার কনফিডেন্স লেভেল কিন্তু বাড়তেছে। হ্যাঁ, আমি যা পড়তেছি বা আমাকে যা পড়াচ্ছে আমার টেস্ট পরীক্ষার জন্য এগুলি অ্যানালাইসিস ভিত্তিক এবং বুক অ্যানালাইসিস ভিত্তিক, বোর্ড কুইশন অ্যানালাইসিস ভিত্তিক। তার মানে এই জিনিসগুলি আমাকে টোটাল ক্লিয়ার হইতে হবে, কোনো ফাঁক ফুকর রাখা যাবে না, কেমন? তারপরে দেখো, এবং আমি এটা বলে দিয়েছি যে ইলেকট্রন বিন্যাসে তুখর হতেই হবে, এটা হচ্ছে তোমার সতর্কবার্তা। এটা হচ্ছে সতর্কবার্তা। এই অধ্যায় ভালো করতে হলে ইলেকট্রন বিন্যাসে তোমাকে অবশ্যই কী হতে হবে, তুখর হইতে হবে। এখন খেয়াল করো, আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এখানে হচ্ছে ক্লাসভেল অ্যানালাইসিস করলে দেখলো যে বরিশাল বোর্ডে দেখো এই যে নিষ্ক্রিয় গ্যাসের বিষয়টা 24, 23, 22, দিনাজপুর বোর্ড 21, 20, 17, চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে, ঢাকা বোর্ডে দেখো 25, 23, 21 টানা দিচ্ছে প্রশ্ন, কুমিল্লা বোর্ড 25, এগুলি সব আপডেট কুয়েশন, দেখেছো 25, 24, 23 সব আপডেট কুয়েশন এগুলি, ঠিক আছে? কাজে এগুলির উপর তোমার দক্ষতা নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, তুমি চিন্তাও করতে পারবা না, এই যেটা খেয়াল করো অবশ্যই, যে এখানে আমি বলেছি এইটার ভিতর থেকেও আমি তোমাকে শর্ট করে দিয়েছি যে আয়নিক বন্ধন এর বৈশিষ্ট্য, সমযোজী বন্ধন এর বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্যর যে হেডলাইনগুলি আছে না, আমাদের পেজ বেসে যারা আছে তারা এটা ভালো বলতে পারবে যে ওই হেডলাইনগুলি থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি মানে দ্রবণীয় না। তা আমরা জানি সমযোজী বন্ধন যারা, তারা দ্রবণীয় হয় না। তো কীভাবে আমি চিনবো এটা সমযোজী বন্ধন, আলোচনা আমি করেছি, ঠিক আছে? দেখো ঢাকা বোর্ডে কতবার আসছে, 25, 24, 23, 22, 21, 20, 17, 16, 23, 23 মানে কি এটা গতেও আসছে। আবার দেখো 20, 21, 17, 16 কুমিল্লা বোর্ডগুলি খেয়াল করো, দেখো আপডেট প্রশ্ন 25, 24, 23, চট্টগ্রাম বোর্ড 25, 24, 23, ময়মনসিংহ বোর্ড 25, 24, 23, রাজশাহী বোর্ড 25, 23, 22, 21, 20। খেয়াল করতেছো আপডেট প্রশ্ন দেখাইলাম যে প্রত্যেকটা জায়গায়, ইভেন আগের বছরেও এই প্রশ্নগুলির উপর আলোচনা হয়েছে, প্রশ্ন এসেছে পরীক্ষায়। তার মানে এই জায়গাটা তোমার টেস্টের জন্য সুপার ইম্পর্ট্যান্ট, সুপার, ঠিক আছে? এবং আমি একটা সতর্ক দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে অষ্টক এবং দ্বিতীয় নিয়ম কি জানতেই হবে, তা না হলে তুমি বিপদে পড়বে। ওকে, তারপরে আসি আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, মোল এবং মোলার গ্যাসের আয়তন নির্ণয়। আমি আলোচনা করেছি, প্রথমে আমি বলেছি যে প্রশ্নটা কিভাবে আসে, ঠিক আছে? কোন সূত্রগুলি মনে রাখতে হবে। দেখো এটার অ্যানালাইসিসটা, যে রাজশাহী বোর্ডে 25, 24, 23, 22, যশোর বোর্ডে 25, 24, 23, ঢাকা বোর্ড 23, 23-এ দেখো গতেও আসছে, চট্টগ্রাম বোর্ড 23, 22 মানে আপডেট, সিলেট বোর্ড 23, 22, দিনাজপুর বোর্ড 22, 20, 24 আপডেট প্রশ্ন, এই যে আপডেট প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড দেখো 25-এ আসছে, কুমিল্লা বোর্ড এই যে 25-এ আসছে, দেখছো আপডেট মানে 23, 24, 25 এইগুলিতে এখান থেকে প্রশ্ন আসা শুরু করেছে এবং আসছে, তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো স্থূল সংকেত, এই যে এইগুলি রাসায়নিক সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তোমরা খেয়াল করো এই যে দিনাজপুর বোর্ডে দেখো 24 এই প্রশ্নটা তারা করেছে, ইভেন 25-এও তারা দিয়েছে, মানে টানা 2 বছর করছে এই প্রশ্নটা। ঢাকা বোর্ডও সেম কাজ করেছে, 22-এও দিয়েছে, 23-এও দিয়েছে। কুমিল্লা বোর্ড শুধু 23-এ দিয়েছে। আবার চট্টগ্রাম বোর্ড দেখো
তারা হচ্ছে দুইবার দিছে এই প্রশ্নটা, মানে গতেও দিছে ঘতেও দিছে, মানে ডাবল ডাবল। সাল লেখার অর্থ কি জানো? গতেও আসছে এই প্রশ্নটা, ঘতেও আসছে এই প্রশ্নটা। তার মানে এই টপিকটা যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি টোটাল 7, মানে গতে তো হচ্ছে 3 মার্ক আর ঘতে তো হচ্ছে 4 মার্ক, তার মানে দেখো 7 পেয়ে গেছো এখান থেকে। তার মানে এবার বুঝতেছো কত ইম্পর্টেন্ট। এই যে দেখো ময়মনসিংহ বোর্ড টানা করেছে, সিলেট বোর্ড অনেক আগে করেছে, এখন পর্যন্ত তারা করে নাই। কিন্তু দেখো এই যে রাজশাহী বোর্ড দেখো আপডেট প্রশ্ন করেছে 2025। তারপরে দেখো এখান থেকে আমি বলেছি যে লিমিটিং বিক্রিয়কটা খুব আসতেছে পরীক্ষায় ইদানিং। এই লিমিটিং বিক্রিয়কটা তোমাকে জানতেই হবে এবং তুমি কিভাবে সলভ করবা ওইটা কিন্তু আমি আমাদের ক্লাসে আলোচনা করেছি, যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটা সেক্টরে তুমি লিমিটিং বিক্রিয়কটা করে ফেলবা। এইটা যদি তোমার মাথায় থাকে, এইবার লিমিটিং বিক্রিয়ক থেকে যেইভাবেই প্রশ্ন আসুক তোমাকে কোনোভাবেই আটকানো সম্ভব না, কারণ তুমি এটার কিটা জানো, হিডেন টেকনিকটা জানো, গোপন টেকনিকটা তুমি জানো যে প্রশ্নটা আমাকে সলভ করতে হবে কিভাবে, কেমন। তারপরে দেখো আমরা যদি চলে যাই সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা খেয়াল করো, এসেছে লা শাতেলিয়ারের নীতিটি ব্যাখ্যা করো। দেখো ঢাকা বোর্ড তারা এখান থেকে 24, 23, 20, 24, 23, 22 একটা জিনিসকে তোমরা খেয়াল করেছো যে এই যে 24-এ তারা এখান থেকে গতেও দিছে ঘতেও দিছে, আবার 23-এ সেম কাজ করছে, খেয়াল করছো? 23-এ সেম কাজ করছে, গতেও দিছে এবং ঘতেও দিছে। তারপরে দেখো জারণ অর্ধ বিক্রিয়া এবং কি বিজারণ অর্ধ বিক্রিয়া। তারা রাজশাহী বোর্ড 24, 22 টানা আসছে, জারণ বিজারণ একটি যুগোৎপদ ঘটনা। এই যে দেখো চট্টগ্রাম বোর্ড টানা প্রশ্ন করছে 24, 23, 22 জারণ সংখ্যা নির্ণয়। প্রত্যেকটা বোর্ডে আসছে, মানে কোনো বোর্ড কোনোবার তারা এখান থেকে প্রশ্ন বাদ দিতে চায় নাই, হয় গতে দিছে না হয় আবার তারা কি করছে এখান থেকে এমসিকিউতে প্রশ্নটা দিয়েছে। তারপরে দেখো বিক্রিয়ার গতিবেগ বা হার, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুব ইম্পর্টেন্ট। এই যে এই প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট। দেখো চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড 25, 23, কুমিল্লা বোর্ড 23, যশোর বোর্ড 17, 25, 23 এবং ঢাকা বোর্ড 22, 20। মানে সিরিয়ালে হচ্ছে প্রশ্নগুলি আসতেছে, মানে টিচার বারবার ওই জায়গাটায় তোমাকে পিক করাচ্ছে যে এইখান থেকে প্রশ্নটা আসে কোন জায়গায়। এইটা যদি তুমি সিলেক্ট করতে পারো না, তোমার কাছে দেখবা চাপটা ছোট হয়ে যাবে। কিন্তু চাপটা ছোট হলে কি হবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে না পারো তুমি কিন্তু উদ্দীপক ধরতে পারবা না, ঠিক আছে। তারপরে দেখো সপ্তম অধ্যায়ের পরে আমরা লাস্ট পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে আমাদের 11তম অধ্যায়, যেটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ এই যে অসম্পৃক্ততার পরীক্ষা। দেখো যশোর বোর্ড 24, 23, 22, ঢাকা বোর্ড 23, 22, 21, দিনাজপুর বোর্ড 23, 22, 21, কুমিল্লা বোর্ড 21, 20, 19, সিলেট বোর্ড 24, 22, 21, ময়মনসিংহ বোর্ড 20, 21। মানে টানা প্রশ্ন হচ্ছে, কোনো বোর্ড ছাড়তে চাচ্ছে না। এবং কিভাবে প্রশ্নটা আসে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি। অ্যাসিড অ্যালকোহল অ্যালডিহাইড, এই যে দেখো যশোর বোর্ডে 24, 23, 22, 21, মানে ঢাকা বোর্ড 23, 22, 21, 23, 21। মানে দেখো 23-এ তারা গ ঘতে দিছে, আবার 21-এ গ ঘতে দিছে। দিনাজপুর বোর্ড 23, 22, 21, কুমিল্লা বোর্ড 21, 20, সিলেট বোর্ড 24, 22, ময়মনসিংহ বোর্ড 20, 21, 22, রাজশাহী বোর্ড দেখো 23, 22, 21, 20। মানে টানা 4 বছর তারা এখান থেকে প্রশ্ন করেছে। তারপরে আমরা দেখব পলিমারের বিস্তারিত। পলিমারের বিস্তারিত কি? ঢাকা বোর্ডে আসছে 23, 24, 25, সিলেট বোর্ডে আসছে 24, 23, 19, রাজশাহী বোর্ড 25, 22, 19, ময়মনসিংহ বোর্ড 21, 22, 25, কুমিল্লা বোর্ড 21, 22, 23, 25। খেয়াল করছো যত আপডেট প্রশ্নগুলি আসে সব এখান থেকে করছে। এই জায়গাটা তারা ব্যাপক ফোকাস করেছে, এই পলিমার আর এই জায়গাটাকে আপডেট প্রশ্নগুলি 23, 24, 25, 23, 24, 25 খেয়াল করছো। এবং আমি এটাও বলে দিয়েছি, অগ্রিম একটা বার্তা দিয়ে দিয়েছি, এই অধ্যায় না পড়লে ইন্টারমিডিয়েট মানে এইচএসসিতে তোমরা মহাবিপদে পড়বে। কারণ ওইখানে সেকেন্ড পার্টের দ্বিতীয় একটা অধ্যায় আছে জৈব যৌগ, এখান থেকে 3টা সৃজনশীল আসে, 4টা সৃজনশীল আসে। তো কাজে এইটা হচ্ছে ওইটাতে ভালো করতে হলে এইটা হচ্ছে বেসিক। আমি প্রত্যেকটা বেসিক টু দ্য পয়েন্টে, লাইন টু লাইন, বেসিক টু বেসিক, অ্যাডভান্স টু বেসিক এবং প্রো বেসিক নিয়ে আলোচনা করেছি। তোমরা এই অ্যানালাইসিসটা খাতায় নোট করো, বারবার রিভাইজ দাও, বারবার প্র্যাকটিস করো, সৃজনশীলগুলি প্র্যাকটিস করো এবং কনসেপ্ট ক্লিয়ার করো। আশা করছি এই 17টা প্রশ্ন যদি তুমি
তুখোর দক্ষতা নিতে পারো, একেবারে ঝাঁঝরা করে ফেলতে পারো, টেস্টে তুমিই বাজিমাত করবে। ক্লাস বেলের পক্ষ থেকে পরবর্তী সময়ের জন্য তোমাদের জন্য রইল শুভকামনা। সুস্থ থাকো, নিরাপদে থাকো। পরবর্তীতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।